আজকে ভয়েস দিবে রাহাত এবং এখন থেকে আমার পাশাপাশি ও গল্পে ভয়েস দিবে, কারণ ব্যস্ততার কারণে আমি সবসময় ভিডিও বানাতে পারি না। এবং এই গল্পটা যদি তোমাদের কাছে ভালো লাগে তবেই আমি এটা কন্টিনিউ করব। সো তোমরা আমাকে জানাও এটা আমি কন্টিনিউ করব কিনা। স্যার, সব ধরনের মাইয়ার কালেকশন আছে আমার কাছে। কেমন পিস্টান বলেন, সামনে এক্ষুনি হাজির করবো। বয়স বেশি হওয়া যাবে না, 17-18 হলে বেস্ট। হাইট ফিগার একদম পারফেক্ট হতে হবে, চেহারা নর্মাল হতে হবে, আপনাদের মতো হলে হবে না। আমাকে মতো মানে? আপনাদের চেহারা স্পষ্ট ভেসে ওঠে আপনারা প্রস্টিটিউট। কথাটা শোনা মাত্রই এতক্ষণের হাসি মাখা মুখটাতে কালো ছায়া পড়ে গেল জেনির। কথাটা তার মোটেই পছন্দ হয়নি। মনে মনে গালি দিচ্ছে সে জাঙ্কুককে। শালা হারামি একটা, বেশ্যার শরীর মজা লাগে আর চেহারা মজা লাগে না। তারপর ভ্রু কুচকে তার চামচা ক্রিসকে বলল, ওই সানা তেরে ধরে আন। সানা তো সার্ভিসে আছে, তে কই? ওরাই শরীর ভালা না। জাঙ্কুকের দিকে ঘুরে জেনি বলল, সানারে দেখতে হলে বসা লাগবো, আর তের জন্য আরেকদিন আসতে হইব। সানাকে না হয় অল্প সময়ের জন্য ডেকে দাও। না স্যার, আমাকে ধানটা বেইমানির হইলেও তা আমরা ইমান দেয়া করি। রুটি রুজি আমগো বেইমানি কেমনে করি কন? তবে আপনি এত শর্ত দিচ্ছেন কেন জানা যাইব? এত জেনে তুমি কি করবা? দেখে কি একটু দেখার ব্যবস্থা করা যায়? স্যার, সবাই মনে করে আমাকে খালি শরীর আছে, মন নাই, কিন্তু আমাকে মনও আছে। ওরা আমার দায়িত্বে এখানে থাকে, তাই ওগো ভালো মন্দ দেখার দায়ও আমার। আর কেউ নেই? না, আপনি যেমন মাল চাইতেছেন এরকম মাল আর নাই। দেখো, অন্যান্য কাস্টমারের চেয়ে আমি টাকা বেশি দেব। না স্যার, পারবো না। মেজাজ খারাপ হচ্ছে জাঙ্কুকের। এটা কেমন ফাইজলামি? এত ব্যস্ত মানুষ, সে কাজ ফেলে এখানে এসেছে, অথচ ওকে এভাবে তাড়িয়ে দেওয়া হচ্ছে। খুবই অপমানজনক ব্যাপার। এই মহল্লায় ওর আসে ঠিক হয়নি। দেশে এত জায়গা থাকতে এখানে কেন এসেছিল মরতে? শোনো মহিলা, এই যে এত ভাব নিচ্ছ কেন? এতটা ভাব নেওয়ার কিছু নেই। তুমি জাস্ট একটা প্রস্টিটিউট, রাজ্যের কাজ ফেলে এসেছে এখানে, আর তুমি এভাবে ইনসাল্ট করছো আমাকে। তোমরা একটা কাস্টমারের কাছে কত পাও? উঠে 1500? এর বেশি তো কখনোই পাও না। আমি তোমাকে পার মান্থ 50,000 পে করতাম। 50,000 বুঝো? 50,000 টাকা প্রতি মাসে। আর তোমার মেয়ের সব খরচ আমি আলাদা বহন করতাম। দেখেন স্যার, আপনার এখানে ভাল লাগলে আবার আইসেন, আর যদি আমাদের চেহারা আর এই মহল্লা পছন্দ না হয় তাহলে আর আইসেন না। রাগে ফুঁসছে জাঙ্কুক, মেজাজ আসমানের চূড়ায় উঠছে। ব্যবসাটা এমন ভাব নিচ্ছে মনে হচ্ছে যেন প্রতি কাস্টমারের কাছ থেকেও প্রতি মাসে 50-60 হাজার টাকা পায়। যত সব ব্যবসার দল। সোফা ছেড়ে উঠে দাঁড়ালো সে। ফোনে কাউকে বলতে বলতে রুম থেকে বেরিয়ে যাচ্ছে। কোথায় পাঠিয়েছো আমাকে? একটা মেয়েকেও দেখায়নি এরা। তুমি জানো সময় ব্যাপারটা আমার কাছে কতটা গুরুত্বপূর্ণ। এত কাজ ফেলে আসছি আমি, আজ এরা টাইম ওয়েস্ট করলাম এখানে। অন্য কোথাও খোঁজ নাও, আজই মেয়ে চাই আমার। কথাগুলো এক নিঃশ্বাসে বলে শেষ করলো জাঙ্কুক। বেশ চেঁচাচ্ছিল সে। ওপাশ থেকে তার বিজনেস ম্যানেজার কি বলছে সেগুলো পাত্তা না দিয়েই এক নাগাড়ে বলে শেষ করলো কথাগুলো। জাঙ্কুকের চেঁচামেচিতে আশেপাশের রুমগুলো থেকে উকি দিচ্ছে কিছু পতিতা। খুব দ্রুত গতিতে সিঁড়ি বেয়ে নিচে নেমে আসছে জাঙ্কুক। পিছন পিছন যাচ্ছে তার পিএ চেহু। সে একজন নির্বাক দর্শক, প্রয়োজন ছাড়া একটা কথাও সে বলে না। জাঙ্কুক যত চেঁচামেচি করুক, রাগ করুক, তার মাঝে কখনোই কোনো বিশেষ প্রতিক্রিয়া দেখা যায় না। জাঙ্কুক রাগ উঠলে বেশিরভাগ তুফান জেহুপের উপর দিয়েই যায়, কিন্তু সে একদম স্বাভাবিক থাকে। তার চেহারা দেখলে মনে হয় কোথাও কিছু হয়নি। পরিস্থিতি অত্যন্ত স্বাভাবিক এবং শান্ত আছে। নিচে নেমে জাঙ্কুকের চোখ গেল সৌরকুলির উল্টো দিকের জরাজীর্ণ দোতলা বিল্ডিংটাকে। জানালার পাশে একটা মুখ দেখা যাচ্ছে গ্রিলের ফাঁক দিয়ে। চোখ আটকে গেছে সেখানে। মনে হচ্ছে আশেপাশের সবকিছু থমকে গেছে, সে নিজেও থমকে আছে। মেয়েটা এতক্ষণ ওর দিকেই তাকিয়েছিল। জাঙ্কুকের ঘোর কাটলো জানালার পাশ থেকে মেয়েটার সরে যাওয়ার পরপরই। ভীষণ ভাবে মনে ধরেছে মেয়েটাকে। এমন একটা মুখই সে খুঁজছিল। জাঙ্কুকের সিক্স সেন্স বলছে এটাই তে। নামটার সাথে এই মুখটাই মানায়। জেহপ। জি স্যার। এক্ষুনি উপরে যাও, জেনিকে গিয়ে এই মেয়েটার কথা বলো। আমার ওকে পছন্দ হয়েছে। কত টাকা লাগবে গিয়ে জিজ্ঞাসা করো ওকে। ওকে স্যার। জেহপ গিয়েছে জেনির সাথে কথা বলার উদ্দেশ্যে, আর জাঙ্কুক যাচ্ছে সেই মেয়েটাকে খুঁজে বের করতে। দোতলায় উঠে সে রুমে গিয়ে দেখে মেয়েটি সেখানে নেই। রুম থেকে বেরিয়ে বাইরের করিডোরে আশেপাশে চোখ বোলাচ্ছে, কোথাও নেই। কতক্ষণের মধ্যে হাওয়া হয়ে গেল নাকি। লম্বা করিডোর ধরে সামনের দিকে এগিয়ে যাচ্ছে সে। একটা রুমের দরজার পর্দা উঠছিল, পর্দার ফাঁক দিয়ে মেয়েটাকে দেখা যাচ্ছে। কেউ একজন তার চুল আছড়ে দিচ্ছে। রুমে ঢুকে পড়লো জাঙ্কুক। চমকে উঠলো
রুমে থাকা দুজন মানুষ। পা থেকে মাথা পর্যন্ত দেখছে সে মেয়েটাকে। এমন মেয়ে সে খুঁজছিল। আচ্ছা, তুমিই কি তে? কোনো উত্তর দিচ্ছে না সে। ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে জাঙ্কুকের মুখের দিকে। পাশে থাকা মহিলা এগিয়ে এসে বলল, আপনারে কি জেনি বুবু পাঠাইছে? স্যার, আমার মাইয়াটা অসুস্থ, আজকে সার্ভিস দিতে পারবো না। যেটা জিজ্ঞাসা করেছি সেটার উত্তর দাও। এটাই কি তে? হ স্যার। কি হয়েছে ওর? 2 দিন ধরে তুমুল জ্বর আইছে স্যার। কাছে গিয়ে সে তের কপালে হাত রাখলো জাঙ্কুক। টেম্পারেচার সত্যি অনেক বেশি। ডক্টর দেখিয়েছে ওকে? না স্যার, আজকে যামু সামনের ফার্মাসিতে। ওইখানে একটা ডাক্তার বসে, ওনারে দেখামু। তো না বলেই বেরিয়ে এলো সে। বাহিরে আসা মাত্রই জেহবের মুখোমুখি হলো জাঙ্কুক। স্যার, উনি আপনাকে উপরে যেতে বলেছেন। উপরে জেনির রুমে এলো জাঙ্কুক। মহিলা পায়ের উপর পা তুলে সোফায় বসে আছেন। মহিলার সামনে চেয়ার টেনে বসলো জাঙ্কুক। কত চাও? যা কইছেন তাই থাকবো। আমার কিছু শর্ত আছে। কি? ওরে অন্য কেউ ইউজ করতে পারবে না, শুধুমাত্র আমাকে সার্ভিস দিবে। আমি যখন যেখানে ডাকবো সেখানে ওকে পাঠাতে হবে। ঢাকার বাইরে আমি প্রায় যাই, দেশের বাইরেও যাই। আমি যেখানে যাব সেখানে ওকেও নিয়ে যাব। ওর যাবতীয় খরচ আমি চালাবো, আর তোমার টাকা আলাদা দিব। এখন যাও, ওকে রেডি হতে বলো, ওকে নিয়ে বাইরে যাব। স্যার, আজকে মাইয়া ড্যাডের সার্ভিসে দিমু না, সেমনি অসুস্থ। সুস্থ হইলে যা খুশি কইরেন। ওকে ডক্টর দেখাতে নিয়ে যাচ্ছি, অতএব মুখ বন্ধ রাখো। আমি যা খুশি তা করব, এখানে তোমার কিছু বলার নেই। টাকাটা তো এখনো পাইনি। যে হোক, ওকে আজকেই টাকা দেওয়ার ব্যবস্থা করো। অফিসে কাউকে ফোন না দিয়ে বলো টাকা নিয়ে আসতে, আর তুমি পেয়ের কাছে খবর পাঠাও। ওকে বলো রেডি হতে। গাড়িতে বসে আছে জাঙ্কুক, তার পাশে তে। হসপিটাল যাচ্ছে ওরা দুজন। জেহবকে বসিয়েছে জেনির ওখানে। অফিসের একজন কর্মচারী টাকা নিয়ে আসবে সেখানে। জেনিকে টাকা বুঝিয়ে দিয়ে এরপর সেখান থেকে আসবে। এখন পর্যন্ত কোনো কথা হয়নি তাদের মধ্যে। তেকে খুব অস্থির দেখাচ্ছে। একবার হেলান দিয়ে বসছে, আরেকবার সোজা হয়ে বসছে। ব্যাপারটা লক্ষ্য করলো জাঙ্কুক। তোমার কি বেশি খারাপ লাগছে? বমি করব। ওয়েট, গাড়িতে করো না প্লিজ। অনুমতি গাড়িটা এক থেকে পার্ক করলো জাঙ্কুক। গাড়ি থেকে বেরিয়ে গড় গড় করে বমি করতে শুরু করলো তে। সামনের দোকান থেকে দৌড়ে এক বোতল পানি কিনে আনলো জাঙ্কুক। তের দিকে পানির বোতলটা এগিয়ে দিল। গুলি করে চোখে মুখে পানির ঝাপটা দিল তে। গাড়িতে বসবে এখন, নাকি আরো কিছুক্ষণ এখানে দাঁড়াবে? না, এখন ঠিক আছে, গাড়িতেই বসবো। গাড়িতে এসে বসলো দুজন। বেশি দূর আর বাকি নেই, খুব জোর 5 থেকে 7 মিনিট সময় লাগবে। তুমি কি গাড়িতে উঠলে বমি করো? না, জ্বর এসেছে তো, তাই গতকাল থেকে বমি হচ্ছে। 2 দিন হয়ে গেছে। এখনো ডক্টর দেখাওনি কেন? ডক্টরের কাছে যেতে ভালো লাগে না। অসুস্থ শরীর নিয়ে পড়ে থাকতে ভালো লাগে? ভালোই লাগে। কাজ থেকে 3-4 দিন অবসরে থাকা যায়, নিজের মতো করে কয়েকটা দিন কাটানো যায়। আর না তো সারা বছর অন্যের পুতুল হয়ে বসে থাকতে হয়। তের কণ্ঠে কিছুটা অভিযোগের আভাস পাচ্ছে জাঙ্কুক। তের দিকে একবার তাকালো সে। ডক্টরের চেম্বারে বসে আছে দুজন। চোখে চশমা লাগিয়ে সামনে বসে আছে ডাক্তার। নাম কি তোমার মামুনি? তে। সুন্দর নাম। বয়স কত? 18 বছর 3 মাস। এই ভদ্রলোক কি হন তোমার? জি, ও আমার ওয়াইফ। থতমত খেয়ে গেল তে। এটা কি বললো লোকটা? বউ? ডক্টর মাথা তুলে একবার জাঙ্কুককে দেখছে, আর একবার তেকে দেখছে। লোকটাকে দেখে তো মনে হচ্ছে ভালোই পয়সাওয়ালা, কিন্তু বউটা সেরকম তো কিছু মনে হচ্ছে না। ড্রেস আপ দেখে তো মনে হচ্ছে নিম্ন মধ্যবিত্ত ঘরের। লোকটা কয়েক সেকেন্ড সেসব ভেবে নিজের মনকে বুঝ দিল এটা বলে, যার যার ব্যক্তিগত ব্যাপার, আমিও তো খেটে কি করব। তা কি সমস্যা আম্মু? জ্বর, মাথা ব্যথা। গত রাত থেকে বমি করেছি 4 বার। মাথা ব্যথা কি সর্বক্ষণ হয়? না, রাতের দিকে বেশি হয়। তের প্রেশার চেক করে ডক্টর বলল, প্রেশার তো অনেক লো। শ্বশুর বাড়িতে কি খাবার দাবার ঠিক মতো দেয় না নাকি? নতুন বিয়ে তো, খাওয়া দাওয়াটা ঠিক মতো করতে চায় না, লজ্জা পায় বোধ হয়। তুমি কি করো? জোর করে খাওয়াতে পারো না? জি, খাওয়াবো। তে মাথা নিচু করে জাঙ্কুকের মিথ্যা কথাগুলো খুব মন দিয়ে শুনছে। বউ শব্দটা কেমন যেন, কথাগুলো মিথ্যা কিন্তু শুনতে ভালো লাগছে। বিশেষ করে বউ শব্দটা একদম হৃদয় গহীনে কাঁপন ধরানোর মতো। প্রেসক্রিপশন হাতে নিয়ে ফার্মেসি থেকে মেডিসিন কিনছে জাঙ্কুক। পা থেকে মাথা পর্যন্ত গাড়িতে বসে তাকে দেখছে তে। কখনো কোনো পুরুষকে এতটা খুঁটে খুঁটে দেখা হয়নি তার। আজ কেন যেন ইচ্ছা হচ্ছে লোকটাকে দেখতে। হয়তোবা আজ পর্যন্ত কোনো পুরুষ ওর কপালে হাত রেখে জ্বর মাপিনি তাই, হয়তোবা ওকে কেউ আজ পর্যন্ত বউ ডাকেনি তাই।
গাড়িতে এসে বসেছে জাঙ্কুক। সন্ধ্যা হতে চলেছে। গাড়ি স্টার্ট দিয়ে এসে বলতে শুরু করলো, কি খাবে বলো? কিছু না, খেতে ভালো লাগে না, তিতা লাগে সবকিছু। সেটা তো একটু লাগবেই, তাই বলে তো আর খাওয়া অফ করলে চলবে না, জোর করে হলেও খেতে হবে। আপনার যেখানে ভালো লাগে সেখানেই চলে। তুমি কিন্তু এখন পর্যন্ত আমার নামটাও জানতে চাওনি। আমরা কাস্টমারের নাম জিজ্ঞেস করি। কেন? প্রতিদিন কমপক্ষে ৬-৭টা কাস্টমার আসে, কতজনের নাম মনে রাখবো, তাই আর জিজ্ঞেস করি না। পুরনো নিয়ম বাদ, এখন থেকে এত কাস্টমার তোমার কাছে যাবে না, শুধুমাত্র আমি যাব। জেনের সাথে আমার ডিল হয়েছে, তাছাড়া সম্পর্কটা কিন্তু শুধুমাত্র ব্যবসার মধ্যে আবদ্ধ রাখতে চাচ্ছি না, আমি চাচ্ছি সম্পর্কটা গভীরভাবে তৈরি করতে। সেটা তোমাকে পরে ডিটেলসে বুঝিয়ে দেব। ঠিক আছে, তুমি এখন পর্যন্ত আমার নামটা জানতে চাচ্ছ না। তে মুচকি হেসে বলল, কি আপনার নাম? জাঙ্কুক। তুমি কিন্তু বেশ শুদ্ধ করে কথা বলো, তোমার ওখানে এত শুদ্ধ করে কেউ কথা বলে না, তুমি কোত্থেকে শিখলে? পূর্ণিমার কাছ থেকে। পূর্ণিমাকে? বাংলা ছবির নায়িকা। অট্টহাসি হাসছে জাঙ্কুক। এভাবে অহেতুক হাসার কোনো মানে খুঁজে পাচ্ছি না তে, মুখটা কালো হয়ে যাচ্ছে তার। পূর্ণিমা তার খুব প্রিয়, প্রিয় লোককে নিয়ে কেউ হাসাহাসি করলে তার কষ্ট হয়, এখনো হচ্ছে। মুখটা অন্যদিকে ঘুরিয়ে ফেললো ও। কি ব্যাপার, মুড অফ করে ফেললে যে? এমনি তোমার পূর্ণিমাকে নিয়ে হেসেছি বলে? ও আমার পছন্দের মানুষ, খুব পছন্দের। ওকে সরি, আর কখনো বলবো না, ঠিক আছে? রেস্টুরেন্টের বাইরে গাড়ি থেমেছে। তেকে গাড়ি থেকে নামতে বললো জাঙ্কুক। গাড়ি থেকে নেমে আশপাশ তাকাচ্ছে তে। মেয়েগুলো কত স্মার্ট, ওর সাথে এই মেয়েগুলো কোনো দিক দিয়ে যাচ্ছে না। খুব সাদা সিধে জামা কাপড় পরে আছে ও, একটু সাজগোজ নেই, বড্ড বেমানান লাগছে ওকে। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? ও ভেতরে যাবে কিনা বুঝতে পারছে না। জাঙ্কুক ওর মুখ দেখে বুঝে গেছে ওর ভিতরে কি চলছে। তুমি অনেক বেশি সুন্দর, এখন ভিতরে চলো। রেস্টুরেন্টের ভিতরে মুখোমুখি বসে আছে দুজন। কিছুক্ষণ আগে ওয়েটার খাবার দিয়ে গেছে। জাঙ্কুক লক্ষ্য করছে তে কাঁটা চামচ ছুরি দিয়ে ঠিকভাবে খেতে পারছে না। ওপাশ থেকে চেয়ার ছেড়ে এপাশের চেয়ারে এসে বসলো জাঙ্কুক। তের হাত থেকে চামচ নিয়ে নিজের হাতে খাইয়ে দিচ্ছে তেকে। কখনো এভাবে যত্নার্থী পায়নি তে, এই প্রথমবার এতটা যত্নার্থী পাচ্ছে। আবেগটা একটু একটু উকি দিচ্ছে, যদিও বা মাত্র কয়েক ঘন্টার পরিচয়, এমন আবেগ উকি দেওয়ার কথা না, তবুও দিচ্ছে। মানুষটাকে জানতে ইচ্ছে হচ্ছে, নিজের মনের সমস্ত অপ্রকাশিত কথাগুলো, ইচ্ছেগুলো জানাতে ইচ্ছে হচ্ছে। এভাবে তাকিয়ে আছো কেন, কিছু বলতে চাও? বলো, কি বলবে? আমি কে সেটা তো আপনি ভালো করেই জানেন, তাহলে এত যত্ন নিচ্ছেন কেন? তোমার পছন্দ হচ্ছে না? সেটা বলিনি, পছন্দ অবশ্যই হচ্ছে। যেহেতু পছন্দ হচ্ছে সেহেতু চুপচাপ যত্ন উপভোগ করো, এত প্রশ্ন করছো কেন? আপনার রাগ বেশি, তাই না? না, আমি যথেষ্ট ঠান্ডা মানুষ। তাহলে আমার সামান্য প্রশ্নে রেগে গেলেন কেন? আমি এমনই। তার মানে আপনি রাগী? তুমি অনেক কথা বলো। না, কিন্তু আজকে আপনার সাথে কথা বলতে ইচ্ছে হচ্ছে। তাই? পছন্দ হয়েছে আমাকে? পছন্দ হয়েছে। আপনার রাগটাকেও ভীষণ ভালো লেগেছে। বাহ, তাহলে তো সোনায় সোহাগা, হাজার ধমকালেও পালাবে না। জানো, জেহবকে অনেক বকা দেয়, বেচারা একটু টু শব্দও করে না। জেহবকে? ওই যে একটা ছেলেকে দেখলে না আমার সাথে, ওইটাই জেহব। আপনার বয়স কত? 30। আপনার তো বিয়ের বয়স হয়েছে, বিয়ে না করে আমার মতো মেয়ের পিছনে ছুটছেন কেন? বিয়ে করলে বুঝি পুরুষ মানুষরা তোমার পিছনে ছুটে না? ছুটে, তবে বিয়ের 5-6 বছর পর সংসার করতে করতে তিতা হয়ে যায়, যখন তখন আমাদের কাছে আসে। আর কতগুলো থাকে জাত লুচ্চা, ওগুলো বিয়ের পর দিনই চলে আসে আমাদের কাছে। আমি জাত লুচ্চা না, একজনকে নিয়ে থাকতেই পছন্দ করি, আর সংসার করে মনটাকে বেশি তুলতে চাইব, তাই তোমার কাছে আসা। সবাই তো খারাপ হয় না, ম্যাক্সিমাম মেয়ে মানুষই এমন তেনা পেঁচানো টাইপ হয়। 3 জনের সাথে প্রেম করেছি, 3টাই একই স্বভাবের ছিল, হয়তো ঘ্যানর করতো, কিছু থেকে কিছু হলেই ব্রেকআপ করবো, সুইসাইড করবো, হাত কাটবো। উফ, কি যে পেইন দিত মেয়েগুলা। আপনি না একটু আগে বললেন একজনকে নিয়ে থাকতে পছন্দ করেন, তাহলে 3 জন আসলো কেমন করে? একসাথে তো 3 জনের সাথে প্রেম করিনি, যখন যার সাথে প্রেম করেছি তখন তাকে নিয়ে পড়ে থেকেছি, অন্য কোথাও নজর দিইনি। আমি যথেষ্ট লয়াল পারসন। প্রতিটা প্রেমের ইতি টানার পর নতুন প্রেমে জড়ানোর আগে 6 মাস করে সময় নিয়েছি। সময় কেন নিয়েছে?
ওদেরকে পুরোপুরি ভোলার জন্য। ঠিক এই মুহূর্তে জাঙ্কুকের কথা তীর মনে হচ্ছে একটা মানুষ জীবনে কয়টা প্রেম করতে পারে। যেহেতু এক একজনকে ভোলার জন্য 6 মাস লেগেছে, তার মানে প্রেম গভীর ছিল। যেহেতু গভীর ছিল তাহলে ছেড়ে দিল কেন? তাকে মেয়েগুলি ছেড়ে চলে গেছে। সম্পর্ক কে ভেঙেছিল? প্রথম দুটো আমি ভেঙেছি। সারাদিন লাগাতার প্যানপ্যানানি, অভিযোগ চলতেই থাকতো। এই দুইটার আর শেষেরটা আমার রাগ হজম করতে পারেনি। যখনই বলতাম তখনই কাঁদতো, আর কি কি জানি বলতো। ওর কান্নার জন্য কথাগুলো স্পষ্ট বুঝতাম না, তখন আরো বকাতাম। শেষমেশ ইচ্ছা মতো অভিশাপ দিয়ে ব্রেকআপ করে ফেলেছে। আপনি কি গালিও দেন? হ্যাঁ দেই। সবচেয়ে বেশি গালি খায় জেহোপ আর আমার ম্যানেজার, আর ওদের চেয়েও বেশি গালি খেয়েছে আমার প্রথম প্রেমিকা। গালি দেওয়ার টাইমে কিন্তু কখনো প্রতিবাদ করেনি। আমি ঠান্ডা হওয়ার পর আমাকে ধোলাই দিত, তখন আমি ফোনে থেকে কান সরিয়ে রাখতাম। এরপর উল্টা আমাকেই সরি বলতো। মাঝে মাঝে অতিষ্ঠ হয়ে বলতো আমি মরে যাব। একবার এক ক্লায়েন্টের উপর মেজাজ খারাপ হয়েছিল খুব। ক্লায়েন্টের ঝাল ওর উপর ছেড়েছি। সেদিন রাতে এমে বিষ খেলো। ওর বাবা আমার উপর মামলা দিল। এরপর আর কি ব্রেকআপ করে দিল। আপনি জেলেও খেটেছেন? না, টাকা দিয়ে মামলা তুলেছি। এরপর ওই মেয়ে যোগাযোগ করতে চাই, করেছে। আমি পাত্তা দেইনি। কয়েকদিন পর বাপ মা বিয়ে দিয়ে দিল ওকে। এখন 2 বাচ্চার মা, বেশ ভালোই আছে। এইবার আসি সেকেন্ড গার্লফ্রেন্ড প্রসঙ্গে। এইটা তো একদম গালির উপর পিএইচডি করা ছিল। আমি একটা দিলে ও দিত 5টা। সবচেয়ে বেশি জ্বালিয়েছে এই মেয়েটা। মারাত্মক প্যানপ্যানানি স্বভাবের ছিল। সারাক্ষণ এটা করনি কেন, ওটা করনি কেন, ফোন দিতে লেট করলে কেন, এগুলো চলতেই থাকতো। প্রতিটা দিন এই মেয়ের সাথে ঝগড়া হতো। শেষমেশ এটাকে বাদ দিলাম। ঠান্ডা ঝামেলা ছাড়া মেয়ে মানুষ আমার খুব পছন্দ। আপনি কি আমাকেও গালি দিবেন? সেটা পরিস্থিতির উপর নির্ভর। জোনাকি বাবুর সাথে কতদিন চুক্তি করেছেন? সময় ফিক্স করিনি। আপনার ঘরে কে কে আছে? ঢাকার বাসায় আমি একা থাকি। 2 জন সার্ভেন্ট আছে। ফ্যামিলি চিটাগাং থাকে। ওখানে মা বাবা আর ছোট ভাই আছে। বাবা ওখানকার অফিস থেকে আর আমি এখানকার। আপনার পরিবার যদি জানে আপনি আমার মতো মেয়ের কাছে আসবেন, ওনারা বকবে না? ফ্যামিলিটা আমার পছন্দ না। আসলে এটা ফ্যামিলি না। সবাই সবার প্রয়োজনের তাগিদে সবাইকে ব্যবহার করছি। ছোট থেকে দেখে আসছি মা বাবার মধ্যে কুকুর বিড়ালের মতো ঝগড়া লেগে থাকে। দুজনেরই পরকীয়া চলছে বহু বছর আগে থেকে। কয়েকবার এদের দুজনকে বলেছি তোমরা ডিভোর্স নিয়ে নাও, এভাবে আমাকে আর সুগাকে টর্চার করো না। ওনারা ডিভোর্স নেবে না, এভাবেই চলবে। আমরা 2 ভাই আয়ার হাতে বড় হয়েছি। বাবা মাকে খুব কমই পেয়েছি কাছে। বাবার সাথে ব্যবসায়িক কথা ছাড়া কোনো কথাই হয় না। মায়ের সাথে লাস্ট কথা হয়েছে 15 দিন আগে। বেশিরভাগ কথা হয় ছোটটার সাথে। ও বেশিরভাগ ফোন করে, মাঝে মাঝে আমার এখানে এসে থাকে। আমি তেমন একটা যাই না ওখানে, শান্তি লাগে না। ওই বাড়িতে ঢোকা মাত্র অশান্তি শুরু হয়ে যায় আমার। এই খুব মন দিয়ে জাঙ্কুকের কথাগুলো শুনছে। লোকটার বাপ মা থেকেও নেই, আর ওর বাবা কে সেটা ওর জানা নেই। কি অদ্ভুত দুনিয়া, কেউ পায় না আর কারো কারো থেকেও নেই। আচ্ছা তে, ওইটা কি তোমার মা ছিল? ওই যে চুল আঁচড়ে দিচ্ছিল যে? উনিও কি তোমার মতোই? হ্যাঁ, আমরা জন্মসূত্রে পতিতা। আমার মা 15 বছর বয়সে আমাকে জন্ম দেয়। চেয়েছিল ওখান থেকে আমাকে নিয়ে পালিয়ে যাবে, কিন্তু পারেনি। আমার ডিমান্ড ছিল বেশি, আম্মাকে ওনারা ছাড়েনি। ক্লাস 8 পর্যন্ত পড়েছি, তারপর আমাকেও এই কাজে নামিয়ে দিল। আম্মা বলতো আমাকে পালিয়ে যেতে। 2 বার ক্লাস ফাঁকিতে পালিয়েছিলাম। ঘন্টাখানেক বাদে ফিরে এসেছি মায়ের কথা ভেবে। মা তো একা হয়ে যাবে, আমি বা যাবো কোথায়? রাস্তার লোকেরাও তো কেমন করে যেন তাকায়। ভেবে দেখলাম বাইরে যেও লাভ নেই, এর চেয়ে ভালো মায়ের কাছেই চাই। জীবন কেমন যেন খুব এলোমেলো, খুব ছন্দ ছাড়া। যাই হোক, যে সেসব বাদ দাও। পেট ভরেছে তোমার? আর কিছু খাবে? না, চলো আমার বাসায় যাবে। আমার তো শরীরটা ভালো নাই, আমি সেসব কিছু করব না। তুমি তোমার মতো থাকবে। শোনো, সুস্থ হওয়ার জন্য ভালো একটা পরিবেশ দরকার। ওটা তোমার ওখানে নেই। সুস্থ হলে তুমি চলে যেও, আবার আমার এখানেও থাকতে পারো। যাবে আমার সাথে? এই কিছুক্ষণ চুপ থাকলো। আমাকে বিশ্বাস করতে পারো। যাব। জাঙ্কুকের বাসার ড্রয়িং রুমে বসে আছে তে। পাশেই 10-12টা শপিং ব্যাগ। এইসব শপিং তের জন্য করেছে জাঙ্কুক। রেস্টুরেন্ট থেকে ফেরার পথে মার্কেট হয়ে এসেছে দুজন। নিজেকে বেশ সুস্থ মনে হচ্ছে তের। মন ভালো থাকলে শরীরটাও ভালো লাগে, সেটা আবার প্রমাণিত হলো। বাসার কাজের লোক দুটো থেকে আর চোখে দেখছে। এর আগেও তার এই বাসায় একজন মেয়েকে প্রায় আসতে দেখতো। মেয়ে আসতো, রাতে থাকতো, পরদিন সকালে চলে যেত। আবার কখনো 2-3 দিন এখানে থেকে যেত। জাঙ্কুকে তখন ফোনে কথা বলছিল। কলটা কেটেই চলে এলো তের মুখোমুখি। কি ব্যাপার, বসে আছো যে? এখনো ফ্রেশ হচ্ছ না? বাথরুমটা কোন দিকে?
ওহ, আমার সাথে এসো। বাসায় পরার জন্য কিছু প্লাজো, গেঞ্জি আর স্কার্ট কিনে দিয়েছে জাঙ্কুক ওকে। ব্যাগ থেকে একটা গেঞ্জি আর স্কার্ট হাতে নিয়ে জাঙ্কুকের পিছু পিছু যাচ্ছে তে। একটা রুমে এসে লাইট জ্বালালো জাঙ্কুক। সুন্দর সাজানো গোছানো একটা রুমে এসে আঙ্গুল দিয়ে ওয়াশরুমটা দেখিয়ে জাঙ্কুক বলল, ওটা ওয়াশরুম, ফেস ওয়াশ, সাবান সব রাখা আছে, গিয়ে ফ্রেশ হয়ে এসো যাও, আমি এই রুমেই আছি, কিছু লাগলে আমাকে বলো। তে কিছু না বলেই ওয়াশরুমে চলে গেল। জেহুপের নাম্বারে ডায়াল করলো জাঙ্কুক। জেনিকে বলেছ তে যে আমার এখানে থাকবে 3-4 দিন? জি স্যার। ঝামেলা করেনি তো? না স্যার। রাতে খেয়েছো? জি না স্যার। তোমার ফ্যামিলিতে কে কে যেন আছে? মা, বাবা, ছোট 2 বোন। যাও ওদের নিয়ে বাহির থেকে খেয়ে এসো, আজকে তোমার টাকা দিয়ে বিল পে করো, কাল আমি তোমাকে টাকা দিয়ে দেব। লাগবে না স্যার, বাসায় রান্না হচ্ছে। যাও তো, কথা বাড়িও না। স্যার কাল যাই, আর নয়তো আজকের রান্নাটা ওয়েস্ট হবে। কি রান্না করেছে আজ ঘরে? চিংড়ি দিয়ে কচু শাক, বেগুন ডিমের তরকারি আর ডাল। ওহ, তোমার প্রিয় খাবার রান্না হয়েছে আজ। আপনি জানেন এগুলো আমার প্রিয় খাবার? আমি সবই খেয়াল করি যে হোক, তুমি আমার সাথে প্রতিদিন 8-9 ঘন্টা কাটাও, তোমার পছন্দ অপছন্দ লক্ষ্য করাটাই স্বাভাবিক। জি স্যার। আচ্ছা কালই যেও, এখন রাখি। জি স্যার। ফোনটা রেখে বিছানায় হেলান দিয়ে বসে আছে জাঙ্কুক। মিনিট 10 পর বেরিয়ে এলো তে। ওকে খুব ফ্রেশ দেখাচ্ছে। এর আগে স্কার্ট সে কখনো পরেনি, আজই প্রথম। নিজের কাছে উদ্ভট লাগছে নিজেকে, মনে হচ্ছে লুঙ্গি পরেছে। জ্বরটা কি এখনো আছে তে? না তেমন নেই, সহ্য করার মতো। এই মিনহো, ড্রয়িং রুম থেকে মেডিসিনের প্যাকেটটা দিয়ে যাও তো। তে তুমি বসো এখানে। খাটের একপাশে জানালার দিকে পিঠ থেকে বসলো তে। বাহির থেকে বাতাস এসে ওর ঘাড়ে পিঠে লাগছে। পিছনের চুলগুলো বাতাসে উড়ে বারবার সামনের দিকে এলোমেলো হয়ে আসছে। কাজের লোক মিনহো এসে মেডিসিনের প্যাকেটটা দিয়ে গেল, সেই সাথে 1 বোতল পানি। প্রেসক্রিপশন দেখে ট্যাবলেট বের করে দিচ্ছে জাঙ্কুক। তের দিকে মেডিসিন আর পানির বোতল এগিয়ে দিয়ে বলল, খাও। মেডিসিন খেয়ে পানির বোতলটা জাঙ্কুকের দিকে এগিয়ে দিল তে। চুলগুলো খোপা করতে যাচ্ছিল, ঠিক সে সময় জাঙ্কুক বলল, উঠতে দাও তে, দেখতে ভালো লাগছে। আপনাকে যত দেখছি তত অবাক হচ্ছে, খুব রহস্যময় লাগছে আপনাকে। এতটা যত্ন পাওয়ার অধিকার আমার নেই, তবুও দিচ্ছে। কেন বলুন তো?